আজকে একটা না আমার বান্ধবীর গল্প বলবো, ঠিক আছে? ও আমার কোচিনের বান্ধবী। পরিষ্কার শোনা যাচ্ছে তো আমার গলা? হাই তনুদি, কেমন আছো? আমি কিছুই বুঝতে পারছি না যে কেমন, মানে উত্তর শুনতে মানে দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট। তাহলে আমি ঘটনাটা শুরু করে দিই, ঠিক আছে? ঘটনাটা হচ্ছে আমার ওই অনামিকা বলে যে বান্ধবীটা রয়েছে, ওর হচ্ছে জেঠতুতো, নিজের জেঠতুতো দিদির ঘটনা আর কি, দুই দিদি। তা বলে রাখি, ওই অনামিকার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলির মধ্যে বড় কাকার হচ্ছে দুই মেয়ে, মেজো কাকা হচ্ছে অনামিকার বাবা, আর ছোট কাকা তিনি বিবাহিত, কিন্তু তার কোনো সন্তানাদি তখনও হয়নি। এবার বলে রাখি, যেহেতু সন্তানাদি হয়নি, যার জন্য বাড়ির 3 মেয়ে ছিল খুব মানে চোখের মনি আর কি বাড়ির। হ্যাঁ, তা বলে রাখি, বড় দিদিটার নাম ছিল হচ্ছে নিপাদি, ছোটটার হচ্ছে দীপাদি, আর ওকে অনামিকাকে তো অনামিকা মানে করে ডাকতো, ওর বাড়ির নাম ছিল। তা অনামিকা বলছে যে নিপাদি হচ্ছে আমার থেকে অনেকটাই বয়সে বড়, ঠিক আছে? এজ গ্যাপটা অনেকটাই, ঠিক আছে। আর দীপাদি ওর থেকে আবার 2 বছরের ছোট নিপাদির থেকে। তার অনামিকা একদম খুবই ছোট ওদের থেকে, মানে প্রায় একজনের থেকে 12 বছরের ছোট, একজনের থেকে হচ্ছে 14 বছরের ছোট। তা এই হচ্ছে ব্যাপার। তো একদিন কোচিনে এসছে, মনটা খুব ভারাক্রান্ত। তো বলছে, তা আমি ওকে জিজ্ঞেস করছি, কিছু কি হয়েছে তোর? এরকম লেখায় মন নেই, কি হয়েছে তোর? মুখটায় কাচুমাচু। বলছে না, একটু বাড়িতে প্রবলেম চলছে নিপাদিকে নিয়ে। তা ওই যে আচ্ছা, হয়তো তখনও কিন্তু কলেজে পড়ে, ঠিক আছে? তা না, কলেজ পাশ করে তখন MA বোধহয়, হ্যাঁ MA পড়ছে, সেকেন্ড ইয়ারে। তা আমি আর কিছু বলিনি। এর পরের দিন ও পড়তে এসে বলছে, জানিস তো, তোকে আমি কালকে বলিনি ঘটনাটা, নিপাদি একজনের সাথে প্রেম করছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, নিপাদি প্রেগনেন্ট, কিন্তু যে ছেলেটির সাথে ওর সম্পর্ক ছিল সেই ছেলেটি মানে কোনো কন্ট্যাক্টও করছে না। এই ঘটনাটা জানার পর কোনো কন্ট্যাক্টও করছে না, কিচ্ছু করছে না। তো বাড়ির লোক তো খুব ভেঙে পড়েছে, কি করব না করব, বাড়িতে আরো 2টো মেয়ে আছে, তারা ভাবনা চিন্তা করছে। তো কিছুতেই ছেলেটার যে কন্ট্যাক্ট, মানে ছেলেটা যে কন্ট্যাক্ট গুলো দিয়েছিল, যত কটা দেখিয়েছিল, সব কটাই বেরোলো হচ্ছে ফেক। মানে ওর যে নিজের মা বাবার বাড়িতে নিপাদিকে নিয়ে গেছিল, সেটাও হচ্ছে ফেক, মানে সাজানো। পরবর্তীকালে ওরা যখন ওই বাড়িতে যায়, বহুবার গেছে, পরবর্তীকালে যখন যায় তখন দেখা যাচ্ছে ওই বাড়িতে কেউই থাকে না অ্যাকচুয়ালি, তো অন্য কেউ রয়েছে। তো এই কথা শোনার পর নিপাদিকে তো উঠতে বসতে স্বাভাবিক। এখনো তো আমরা সেইভাবে এতটা উন্নত হয়ে যায়নি যে বিয়ের আগে আমরা মানে প্রেগনেন্ট ইয়েটা মেনে নিতে পারবো, মানে বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছে। এখনো আমাদের মধ্যবিত্ত যারা আর কি, আমরা যারা মধ্যবিত্ত, তাদের ফ্যামিলিতে এখনো কিন্তু এই ব্যাপারটা মেনে নিতে খুবই কিন্তু প্রবলেম হয়। হ্যাঁ, এবার আমি তখন বলছি, আচ্ছা তারপর বলছে, জানিস তো, এরকম উঠতে বসতে নিপাদিও ভেঙে পড়েছে, খালি আমাদের বলে। এবার বলে রাখি যে 3 বোনের এতটাই মিল, 2 বোন তো বড় হয়েই গেছে, কিন্তু ছোট বোনকে এতটাই ওরা ভালোবাসে, 2 বোনে, অনামিকা আর নিপাদি আর দীপাদি হচ্ছে এক ঘরে শুতো, আর যে যার কাকা কাকিমা এক ঘরে, ওর মা বাবা এক ঘরে, জেঠিমা এক ঘরে শুতো। তা এরপরে ও তখন বলছে, জানিস তো, নিপাদি প্রায় বলে, না আমার ভালো লাগছে না, কিছু এরকম হয়ে গেল। তখন বলছে, তাতে কি হয়েছে? সবাই যখন মানে আমরা যখন একটু বড় হয়েছে, তখন বলছে, কি হয়েছে, অত কিছু ভাবিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু মেনে যাবে, দেখ না বাড়ির লোক
বলছে তাকেই তো খুঁজে পাওয়া গেল না। আমি এত বড় অবিশ্বাস, মানে এত বড় একটা বিশ্বাস কি করে করতে পারলাম, মানে সে আমাকে ঠকিয়ে চলে গেল, এরকম করে খুব কান্নাকাটিও করতো। হ্যাঁ, তাকে ভুলতে পারছি না, ইয়ে করতে পারছি না, সে আমাকে কিভাবে এতটা প্রতারণা করতে পারলো। তার বাড়ির লোক হিসেবেও তারা এরকম করলো, তারা তো নকল ছিলই, জানা গেছিল যে তারা নকলই ছিল। তারপরে নিপাদি এই করতে করতে না, নিপাদি কি করলো, একদিন এই করতে করতে প্রায় মোটামুটি ধরো 6-7 মাস কেটেছে এই ঘটনাটা হওয়ার পর। হাই অমৃতাদি, অনেকদিন পর লাইভে জয়েন করলে, কেমন আছো? তা একটু আমাকে দেখে ভালো লাগছে কি? শরীরটা মনে হচ্ছে ঠিক হয়েছে? সবাই তো বলছে রুগ্ন রুগ্ন। যাই হোক, বলো, বলি আর কি ঘটনাটা। তার নিপাদি এই করতে করতে 6 মাস কেটে গেছে। 6 মাস তো পুরো গৃহবন্দী, কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে বাড়ির লোক, যে তুই যাবি না, কিছু করবি না, তুই বাড়িতেই বসে থাক, যা ভুল করেছিস কলেজে গিয়ে তোকে পড়ানোই ইয়ে হয়েছে, বিপদ হয়েছে, তোকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিলেই ভালো হতো। এইসব ঘটনাগুলো ওর মা বাবা এইসব বলতেই থাকে সারাক্ষণ। আর একদিন এই করতে করতে পাশের বাড়িতে বিয়ে লাগে, পাড়ারই ছেলের, পাড়া একদম গায়ে গায়ে। তা ওরা ছেলের বিয়ে, যেহেতু ওরা বরযাত্রী যায় বাড়িতে, তো নিপাদিকে বলা হলেও নিপাদি কিন্তু কথা শোনে না। নিপাদি কিন্তু বলে না, আমি যাব না, এই অবস্থায় তোমরা চলে যাও। তার আগে কিন্তু বলে রাখি অ্যাবর্শন করে দেওয়া হয়েছিল, তার বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। তারপর থেকে ওর সাইকিয়াট্রিস্ট দেখানো হলেও কিন্তু ওই মনমরা অবস্থা থেকেও সে বেরিয়ে আসতে পারছিল না। তা ও তখন বলছে যে তুই, অনামিকা বলছে তাহলে একটা কাজ করি, তোরা সবাই মিলে যা, আমি থেকে যাই, আমার তো পড়া রয়েছে, টিউশনও আছে। তো এবার কি করেছে, এবার বাড়ির লোক তো চলে গেছে, তো এবার সারাদিন দুই বোনে ছিল, গল্প করেছে, দিদি রান্না করে মানে ওই বাড়ি থেকে খাবার এসছে, দুজনে একসাথে খেয়েছে ঘরের মধ্যে। এবার অনামিকা টিউশনে চলে গেছে। তখন সেদিন আবার আমার সাথে টিউশনটা ছিল না, আমি ওর সাথে পড়তাম হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্সি, সরি অ্যাকাউন্টেন্সি বলছি, হ্যাঁ অ্যাকাউন্টেন্সি পড়তাম তখন আমি ওর সাথে। তা এবার বেশ কিছুদিন দেখছি যে ও আর আসছে না, মানে ফোন করলেও ফোনটা ধরছে না, একটু ব্যস্ত আছি এইসব বলে কাটিয়ে দিচ্ছে। তা বেশ কিছুদিন বাদে, মোটামুটি ধরো 16-17 দিন বাদে ও আবার পড়তে এলো। তখন ও আমাকে বলছে যে তুমি, হ্যাঁ খোলাই তো আছে, ধাক্কাটা দে। কি দিতে আসছিস? মাইক লাগবে না, ওটা লাগাতে হবে, স্ট্যান্ড না হলে হবে না। তার ওই যে ওই পাশে, সরি একটুখানি আমার ছেলে এসে গেছিল মাইক দিতে। মা মাইক ছাড়াই যা গলার ভয়েস মায়ের, মাইক ছাড়াই কাজ চালিয়ে দিচ্ছে মা। তা এরপরে যখন বলছে যে তোমার নিপাদি এবার খাওয়া দাওয়া করে ও তো পড়তে গেছে, এবার আমার সাথে দেখা হয়েছে 16-17 দিন বাদে। তা এবার ও তখন মনমরা, চোখের নিচে কালি, কালি। এবার আমি তখন বলছি কি হয়েছে তোর, তুই এইভাবে এতদিন বাদে এলি, স্যারও জিজ্ঞেস করছিল ফোন ধরছিলিস না, কি হয়েছে? বলছে আর বলিস না, নিপাদি কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি তখন অবাক, যে কি বলছিস, নিপাদি কি করে? বলছে জানিস না, আমি সেদিন টিউশন নিতে পড়তে গেছি, টিউশন থেকে ফিরে ও নিচের ঘরের চাবি আমার দরজায় খটখট করছি, ছিল না, তো আমাকে বলেছিল তুই নিচের দরজার চাবিটা নিয়ে যা, যদি ইয়ে হয়, যদি ঘুমিয়ে পড়ি তুই তাড়াতাড়ি চলে আসলে তখন আর ঢুকতে পারবি না, তুই নিয়ে যা। এবার ও তো চাবি নিয়ে চলে গেছে, প্রথমে ঠকঠক করেছে, কিরে দিদি করেছে, ওর ভুলেই করেছে, কিন্তু তারপরে ওর মনে পড়েছে আরে ব্যাগে তো চাবি আছে, চাবি খুলে ঢুকে ওদের ঘরে গেছে, ওর ব্যাগটা রেখেছে, মানে ওর নিজের ঘরে গেছে আর কি, নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে দেখছে যে পুরো বাড়ি চুপচাপ, দিদিরও কোনো সারা শব্দ পাচ্ছে না। এদিকে ও কিন্তু দিদি করতে করতে উঠেছে, বদ্দিদি করতে করতে উঠেছে, বদ্দিদি আর ছোট দিদি ওর, হ্যাঁ। তা উঠে দেখছে বদ্দিদি, এবার যখন দেখছে ওদের যে ঘরটা ওরা শুতো, দরজাটা ভেজানো আছে, জানলাটা বন্ধ করা রয়েছে,
ঠিক আছে, ও দরজাটা যেই খুলেছে, খুলেই চমকে দেখছে ও একদম ফ্যানের সাথে হ্যাংড অবস্থায় ঝুলে রয়েছে। ও তো ওই দেখে একদম চিৎকার করে বাইরে বেরিয়ে আসে, আশেপাশে যারা ছিল তাদের চিৎকার চেঁচামেচি করে, এবং যারা বরযাত্রী চলে গেছে আর যারা আদার্স যারা রয়েছে ওই এরা তারা আসে, সব লোকজন চলে আসে, ওর মা বাবাকেও খবর দেয়া হয়, তারা মানে আত্মীয় স্বজন সব মানে যারা গেছিল আর কি বাড়িতে, তিনটে ফ্যামিলি মিলে সে তারা চলে আসে, এসে তো পুলিশ কেস করা হয়, করা হয়, সবকিছু করা হলো। এবার করেছে কি ভাবো তুমি, মানে কোথা থেকে কোথায় মোড়টা ঘোরে আর কি, শোনো গল্পটার। এবার দীপাদি করেছে কি, সেই শোকটা নিতে না পেরে দীপাদি যে ঝুলে ছিল আর কি, সেই কাপড়টা না চেয়ে নিয়েছে। তা ওরা পুলিশরা বলছে তুমি কি করবে, বলছে এটা আমার দিদির শেষ স্মৃতি, আমাকে যেটুকু কাটা হয়েছে ওর গলাতে লেগে আছে, ওই বাদ বাকিটা আমাকে দিয়ে দিন, আমি রেখে দিচ্ছি। এবার ও তো রেখে দিয়েছে। তারপরে হচ্ছে 3 দিনে যেহেতু অপঘাতের মৃত্যু হয়েছে, পরে তো পুলিশ বডি নিয়ে চলে গেছে। তারপরে অপঘাতের মৃত্যু হতে 3 দিন বাদে নিপাদির কাজ হয়। যেদিন কাজ হবে সেই দিন রাত্রির বেলা, মানে কাজের আগের দিন রাত্রির বেলার কথা বলছি, হঠাৎ করে আমরা দেখছি ঠিক নিপাদি যেমন পায়ের আওয়াজ করে নেবে আসতো 3 তলা থেকে 2 তলায়। বলছে আমাদের ঘরটা ছিল ছাদ লাগোয়া, ঠিক আছে, আমাদের ছিল ছাদ লাগোয়া, আর নিচের দুটোতে কাকিমা জেঠিমা থাকতো। তা বলছে আমাদের চোখের সামনে সে ধূপ ধূপ করে যেমন করে নিপাদি নেবে আসে, ওরকম করে ঠিক গলার আওয়াজে ওর মাকে ডেকে বলছে মা খেতে দাও, এদিকে কিন্তু কেউ নেই, এরকম। এরপরে বলছে যে সারা রাত নিপাদি দরজায় খটখট খটখট করে গেছে, বুঝলে, কোলাপসেবল যে গেটটা, সবাই তো একসাথে শুয়েছে একটা ঘরের মধ্যে, তা আত্মীয় স্বজন যারা ছিল আর কি বাড়িতে, আর তাদের ছাড়া তা একটা দরজায় বন্ধ করে রয়েছে। প্রথমে একটা ঘরে না কয়েকজন দাদা মিলে শুয়েছিল। বলছে যে প্রত্যেকে ওর নিপাদি এসে যেমন কুরকুরি দিত ভাইদের পায়ের তলায়, মানে ভাইদের পেছনে যেমন লাগতো, কারোর মাথায় হাত বুলিয়ে দিল, প্রত্যেকে টের পেয়েছে, এবং প্রত্যেকে ভয় পেয়ে দেখছে যে না, প্রত্যেকে ভয় পেয়ে যখন উঠে বসেছে একে অপরের মুখ দেখছে, তখন দেখছে নিপাদি ওই দরজা থেকে বেরিয়ে তোমার ডাইনিং এর দিকে চলে যাচ্ছে, একদম নিপাদি পুরো এরকম কাজ হচ্ছে। এবং দীপাদি আর অনামিকা তো শুয়েছিল, দীপাদিকে বলছে কিরে যে দড়িটা যে ইয়েটা লাগিয়েছি তুই চলে আয় না, তুই চলে আয়। ও কিন্তু শুনতে পাচ্ছে, কিন্তু আদার যারা ছিল তারা কিন্তু শুনতে পাচ্ছে না, ও খালি শুনতে পাচ্ছে ওই দড়িটা তো বাকিটা রয়েছে, তুই ঝুলে পড় না, অনেকদিন তো মানে 2 দিন তো একা একা কাটালাম, খুব ভুল করেছি জানিস তো, আর তোকে আর অনামিকাকে ছাড়া ভালো লাগছে না রে, চলে আয় না, এরকম করে স্বপ্ন দেখতো। ও তো উঠে বসেছে ভয় ভয়। তারপরে যেদিন ওই কাজটা হলো, তার খেতে তো দিতে হয়, খেতে দিতে গেছে, খেতে দিয়ে তোমার দেখছে কি খেতে গেছে তো এবার না দীপাদির খুব উৎসাহ ছিল যে সত্যি কেউ খায় কিনা। যখন খেতে দিয়ে চলে এসছে সবাই, অনেকটা পরে গিয়ে দেখছে যেখানটা খেতে দেওয়া হয়েছে সেই জায়গাটা পুরো পরিষ্কার করে, মানে দিদির যা পছন্দ ছিল সেই জায়গাটা পুরো পরিষ্কার করে মানুষের মতন খাওয়া, ও বিশ্বাস করলো। এরপর অনামিকা কে বলছে আমি দিদির ওই ভাতের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি ওই বয়ফ্রেন্ডের আমি শাস্তি আমি দেব। তা এবার ও বলছে তুই কি পাগল হয়ে গেলি দীপাদি, তুই ওর বয়ফ্রেন্ডকে কোথা থেকে পাবি, সরি দীপাদি বলছি, দিদি তুই কি পাগল হয়ে গেলি যে তুই কোথা থেকে পাবি, ওই সবই তো ফ্রড, ওর নামটাও ফ্রড, ও থাকেও ফ্রড, তুই কোথা থেকে পাবি। ও তখন বলছে ঠিক আমি পাবো, কিছু আমি ঠিক কিন্তু আমি পাবো, আমার এটা বিশ্বাস আমি পাবো। এই করে প্রায় 2 বছর 2.5 বছর কেটে যায়, ঠিক আছে। ওকে যখন ও কলেজে যথারীতি ও গ্র্যাজুয়েট হয়ে যায়, দিদিও গ্র্যাজুয়েট হয়ে যায়, ও কলেজে ওঠে, গ্র্যাজুয়েট হয়ে গেছে, কিন্তু বিয়ের যখন তোড়জোড় করছে ও তখন বলে না আমি বিয়ে করব না, বিয়ে করার পর কিন্তু বিয়ে তখনই করব, আমার দিদির যে প্রেমিক আছে
তার মৃত্যুটার আমি দেখে তবে আমি তাকে শাস্তি দিয়েই তবে আমি কিন্তু বিয়ে করব। তার আগে আমার বিয়ের কথা তোমরা চেষ্টা করবে, কোনো কথাই আমার সামনে বলবে না। এবার ওরাও ভাবে যে হয়তো দিদির শোকে এইসব কথা বলছে, কিন্তু 2.5 বছর পর ও কিন্তু ঠিক খুঁজে পায়, সোশ্যাল মিডিয়াতেই খুঁজে পায়। এবং কোনো কারণে ওই বয়ফ্রেন্ডকে দীপাদি কিন্তু 1-2 বার মিট করেছিল, ঠিক আছে, ওই বয়ফ্রেন্ডকে। এবার যাই হোক, ওর মুখ মানে ও তো ফেক প্রোফাইল দিয়ে ফেসবুকে ও খুঁজে বেড়াতো ওই নামে, কিন্তু ওর মুখের সাথে একটা অন্য নাম দিয়ে ওই ছেলেটিকে খুঁজে পায় এবং প্রেম নিবেদন করে। এবার তার সাথে বলে রাখি, ও কিন্তু মানে দীপাদি যে ওই ইয়েটা নিয়ে ওই তন্ত্র মন্ত্র শুরু করে, ঠিক আছে, মানে কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে জানতে পারে দিদি যে গলায় দড়ি দেয়াটা ছিল, ওই গলায় দড়ি দেয়ার শাড়িটা যদি তাকে এনে দিতে পারে, সে যদি মানে ওই মন্ত্রপুত ওই ইয়েটা যদি তার বাড়িতে ফেলে আসা হয়, তার অবধারিত মৃত্যু হবে, না হলে সে পাগলের মানে নিজে থেকে সুইসাইড করবে। এই কথাটাও খেয়াল করে। তার জন্য টাকাও চায়, দীপাদি কিন্তু টাকাও দেয় এবং ওই ওড়নাটা গিয়েও দিয়ে আসে। তা এই পরে ওর সাথে বিনিয়ে কথা বলতে থাকে, ওর সাথে প্রেমে হয়। ততদিনে কিন্তু প্রায় বছরখানেক আরো কেটে গেছে দীপাদির সাথে কথা বলতে বলতে। এবার দুজনে ঠিক করে মিট করবে। মিট করার পর ওরা দুজনকে পছন্দ হয়। ততদিনে ছেলেটাও ভদ্র হয়ে গেছে, মানে যেটা হয় আর কি, একটু বয়স বাড়ার সাথে সাথে ভদ্র হয়ে গেছে নাকি, মানে এরকম একটা অ্যাটিটিউড দেখাচ্ছে যে আমি ভদ্র, খুব ভালো একটা বড় কর্পোরেট অফিসে আমি কাজ করি, এরকম দেখাচ্ছে আর কি ওকে দীপাদি তো বুঝতে পেরেছে। এবার এতদিন বাদে মুখোমুখি, ও অনেকদিন বাদে হয়েছে, ওকেও চিনতে পারেনি যে নিপার বোন দীপা। তা এবার তো প্রেমে হয়। তা বেশ, তখন প্রায় 3 বছর ওরা প্রেমের ইয়েতে ছিল, ঠিক আছে। তখন যখন প্রেম করছে, তখন ওই ছেলেটির বলে এবার তো 3 বছর হয়ে গেছে, আমিও ভালো ইনকাম করছি, তা বাড়িতে বিয়ের জন্য কথা বলি তোমার জন্য। তো তখন বলে ঠিক আছে, বিয়েতে কথা বলো, আমিও আমার বাড়িতে কথা বলি, তোমার বাড়ির লোককে নিয়ে আসো। হ্যাঁ, ওর কিন্তু এটা ছুতো, ঠিক আছে। তাই এবার বাড়ির লোক বা অনামিকা তো জানতো না একে, এবার বয়ফ্রেন্ডের পরিচয় দেয়, বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। একদিন ঠিক করে দীপাদিকে এবার বলে যে তুমি একদিন এসো আমাদের বাড়িতে, দেখে যাও কেমন কি বাড়ির লোকজন আছে, আছে। তা এবার কি করে, ও বলে ঠিক আছে আমি যাচ্ছি। তা বাড়ির লোকজন অনামিকারা সবাই মিলে ওদের বাড়ি একদিন যায়, ছেলের বাড়ি দেখতে। তা ছেলের বাড়ি দেখতে গিয়ে ও তখন কি করে, ছেলের বালিশের তলায় বা কিছু, তোষকের তলায় ওই কাপড়টা ও ঢুকিয়ে দিয়ে চলে আসে। তার 2 দিনের মধ্যে থেকে ছেলেটা শুধু নিপাদিকে দেখতে শুরু করে। নিপাদি খালি দেখা দিচ্ছে, খালি বলছে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তোমার জন্য আমার বাচ্চাটা মরে গেছে, তোমার জন্য আমাকে সবকিছু, মা বাবাকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে চলে আসতে হয়েছে, আমি তো তোমাকে বাঁচতে দেব না। এই করতে করতে এত বেশি ইরিটেট হয়ে যায়, একদিন কিন্তু ও গলায় দড়ি দেয় এবং ওটা রাখার 7 দিনের মধ্যে বাড়ির লোক তো ওকে জানায় যে হয়েছে। ও না কাঁদার বদলে মিটকে ওপরের ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে এবং অনামিকা গিয়ে বলছে যে আমি না দরজায় ঠকঠক করেছি, জানিস তো। ঠকঠক করতে দীপাদি দরজাটা খুলেছে, হাসি মুখে বলছে সাকসেস হয়ে গেলাম। তো বলছে কি হলো, কিসের সাকসেস? বলে কেন? দীপাদি তখন ওকে পুরোটা খুলে বলে যে আমি এই কাজ করেছি, আমার বয়ফ্রেন্ড না, দিদিরই বয়ফ্রেন্ড ছিল একে আমি ছলে বলে কৌশলে এতদিন ধরে আমি ওকে প্রেমের জালে ফাঁসিয়ে ওকে যাতে আমি মৃত্যুতে ঝোলাতে পারি, দিদির যেমন কষ্টটা হয়েছিল, দিদি যেমন বাচ্চাটা নষ্ট করতে বাধ্য হয়েছিল, ওকেও আমি ঠিক তোড়পে মেরেছি।
এবার ও তখন বলছে তুই কি তোকে কি বলেছিল? বলে হ্যাঁ, আমরা যখন নাইটে কথা বলতাম ও তখন বলতো তোমার দিদি পাশে বসে শুনছে, তোমার দিদি ইয়ে করছে, আমাকে কিন্তু পাই টু পাই সমস্ত কথা বলতো, ওকে কিন্তু সুযোগও কিন্তু দেওয়া হয়নি। তা বলছে একটা অদ্ভুত ঘটনা যে এরকমও হয় যে গলার ফাঁসি দিয়ে তন্ত্রমন্ত্র করে ওর বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসলাম, সেও গলায় দড়ি দিল। গড নোজ সত্যি হয় কিনা জানা নেই, কিন্তু হয়েছে বলে। যাই হোক, এটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল এই ঘটনাটা। কেমন লাগলো একটু আমাকে জানিও। হ্যাঁ, বুঝতেও পারছি না, কোনো কমেন্ট বুঝতে পারছি না গো। তা আর একটা ঘটনা বলি, আমি সেকেন্ড ঘটনায় চলে যাই। এই সেকেন্ড ঘটনাটি হচ্ছে এই সেকেন্ড ঘটনাটিও খুব মর্মান্তিক একটা ঘটনা। ঠিক আছে, আমার দাদার বন্ধুর জীবনে ঘটেছে ঘটনাটা। তার মানে তার জীবনটা পুরো এলোমেলো করে দিয়ে গেছে এই একটা ঘটনা আর কি। তা দাদা যখন দাদা বেশ বলে রাখি, দাদাটি কিন্তু মুসলমান। হ্যাঁ, তার নাম হচ্ছে রিয়াদ্দা। রিয়াদ্দার কথাতেই আমি কিন্তু গল্পটা বলছি। তা এবার রিয়াদ্দা বলছে আমার জীবনে 2017 সালটা হচ্ছে খুব অভিশপ্ত। ঠিক আছে, তা কেন? যে তো তার আগে থেকে দাদা তো যেহেতু কাজ করতো কলকাতায়, ভালো একটা কোম্পানিতে কাজ করতো, তো দাদার ওই রিয়াদ্দার বাড়ি ছিল হচ্ছে দাদার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলে, কিন্তু বর্ধিষ্ণু ফ্যামিলি, তাদের ফ্যামিলিটা যে খুব গরিব তা কিন্তু না, বর্ধিষ্ণু ফ্যামিলি। তা গ্রামে অতটা যেহেতু পড়াশোনার উন্নত ছিল না বলে ওকে বরাবরই কলকাতায় রেখে পড়াশোনা করা হয়। তো রিয়াদে যখন চাকরি বাকরি পেয়ে যায় তখন রিয়াদকে বলে যে তোর যদি কাউকে ভালো লাগে তুই সেটা বল, বিয়ের জন্য তোরও তো বিয়ে দিতে হবে, আমরাও বুড়ো বয়স্ক হয়ে গেছি, আমরাও বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি। তখন মা বাবা এই কথাটা বলে ওকে। রিয়াদ বলে তোমাদের যদি কাউকে পছন্দ থাকে তোমরা বলতে পারো, আমার কোনো নিজস্ব পছন্দ নেই বা আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এরকম পুরো পরিষ্কার ভাবে বলতে থাকে। তাই এবার বললো, তা বলার পর তো এবার হচ্ছে ওদেরই মুর্শিদাবাদেরই একটা ওদের পাশের গ্রামে, ওটাও প্রত্যন্ত গ্রাম, ওর বাবার এক বন্ধুর মেয়েকে ওদের বাড়ির খুব পছন্দ, রিয়াদদের বাড়ির খুব পছন্দ ছিল রিয়াদ্দাদের। তা রিয়াদ্দাও ছোটবেলায় যখন গ্রামে যেত বা ছুটি ফুটিতে যখন যেত তখন না ওকে যখন আসতো বা ওর সাথে দেখা হতো ওকেও কিন্তু খুব ভালো লাগতো ওর রিয়াদ্দার। তো বলে রাখি রিয়াদ্দার সেই মেয়েটির নাম হচ্ছে সাবরিন। হ্যাঁ, তো সাবরিনকে দেখানো হয়, রিয়াদ্দার তো পছন্দ ছিল কিন্তু কোনো কারণে বলা হয়নি। ছোটবেলায় হয় না যে ক্রাশ হয়ে যায় বা ভালো লাগতেই পারে কোনো মানুষকে, এরকম করে করে ও তো ওর মতন কলকাতায় জব ফব করতো, এইসব করতো। তা এরপর রিয়াদ্দার সাথে সাবরিনদির বিয়ে হয়ে যায়। এবার সাবরিনদি বেশ দিন 15 গ্রামে কাটানোর পর যখন রিয়াদ্দা বলে যে আমি তো পিজিতে থাকি, আমি গিয়ে একটা বাড়ি ভাড়া করে ওখানে তোমাকে নিয়ে চলে যাব, তোমাকে গ্রামে আর রাখবো না, তুমি তো কোনোদিন কলকাতা শহর, মানে এতটাই গ্রাম যে ও কলকাতা শহরও দেখেনি। ঠিক আছে, কিন্তু এত সুন্দরভাবে ছেলেটি ভালো পড়াশোনা জানলেও এত সুন্দরভাবে মেয়েটিকে মানিয়ে নিয়েছিল, আর মেয়েটিও ছিল খুব সুন্দর। সাবরিনদি খুব দেখতে নাকি খুব সুন্দরী ছিল, দাদাও আমাকে বলেছে খুব সুন্দরী, খুব নম্র ভদ্র একটা মেয়ে, যার জন্য ওকে না দেখে খুব মনে হতো না মানে অর্ধ গায়ের একটা একদম গাইয়া মেয়ে আর কি বলতে পারো, সেরকম ছিল না। তো এবার রিয়াদ্দা 1 মাস বাদে সাবরিনদিকে নিয়ে চলে যায়, সাবরিনদিকে নিয়ে যায় কলকাতায়। তো নতুন বিয়ে হয়েছে, দুজনে কলকাতা এক্সপ্লোর করছে, যেহেতু রিয়াদ্দা ছোটবেলা থেকেই কলকাতাতে মানুষ হয়েছে, হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, তো কলকাতাটা ও জানে। সাবরিনদি তো আর চেনে না, সাবরিনদিকে রিয়াদ্দা বলতো সাবি করতো।
তো সাবিদিকে তো নতুন করে আর কিছু চেনানো ছিল, সাবিদি তো সবকিছুই নতুন ওর কাছে কলকাতা। তো যখনই ছুটি ছাটা পেত দুজনে বেরিয়ে পড়তো। একদিন পার্ক স্ট্রিট থেকে যাচ্ছে, বলছে তখন আমার রোববার ছিল, 2017 সাল, ওর 2016 সালের ডিসেম্বরে বিয়ে হয়েছে এবং এই ঘটনাটা হচ্ছে 2017 সালের ফেব্রুয়ারি মাসের কথা বলছে, ফেব্রুয়ারি শেষের দিকটা একদম। তা ওরা দুজনে বেরিয়েছে, বেরিয়ে পার্ক স্ট্রিট থেকে হাঁটতে 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 একটা তোমার পার্ক আছে, ওই পার্কে গিয়ে দুজনে বসেছে, বসে গল্প গুজব করছে, ঘটি গরম যাচ্ছে ওইগুলো খেয়েছে, ইয়ে করেছে, চিপস নিয়ে গেছিল, চিপস খাচ্ছে। এবার যখন সন্ধে হয়ে গেছে আর কি, যখন পার্ক বন্ধ হবে তখন দুজনে বেরিয়ে চলে এসেছে। এরপরে যখন বলছে রিয়াদদা বলছে যে এরপর থেকে তো আমি তো বাড়ি চলে আসি, রাত্রির বেলা শুয়েছি, এবার যা হয় আর কি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বড়দের কাছে, একটু যদিও একটু অ্যাডাল্ট কথাবার্তা রয়েছে এখানে, যদি কেউ ছোটরা শুনে থাকো তো একটু প্লিজ অ্যাভয়েড করো এই গল্পটা। প্রথম গল্পটা অবশ্যই শুনতে পারো, এই গল্পটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো ছোটরা। তা এই যে রিয়াদদা বলছে যে তখন নতুন বিয়ে হয়েছে, একটা শারীরিক চাহিদারও ব্যাপার হয়েছে। তো প্রথম কিছুদিন যখন একটু স্টেবল হয়েছে ওই বাড়িতে, প্রথম যেদিন ওর কাছে ঘেঁষতে যায়, বলছে বিশ্বাস করবে না, ঠিক মনে হলো আমার এইখানটা পুরো একটা দিক কে এমন জোরে চড় মারলো, পুরো লাল টকটকে হয়ে গেল পুরো এই দিকটা, মানে ওর বা দিকটা আর কি, আমি ডান দিকটা দেখাচ্ছি, বাঁ দিকটা পুরো লাল টকটকে। এবার তো দুজনেই চমকে উঠেছে যে কি ব্যাপার হলো, এত জোরে কে চড় মারলো। তারপর ওরা তো বুঝতে পারছে না, ও তখন বউ ভেবা চাকাকে বলছে আমি মারিনি, বলছে না তুমি তো মারোনি, বুঝতে পেরেছি। তা এরপরে যখন আবার সবকিছু ইয়ে হয় তো কোনো কারণে বলছে যে আমারই হয়তো হাত ফাত লেগে গেছে এরকম ভেবে। তা রিয়াদার আবার যখন ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, বিশ্বাস করবে না, ওদের পুরো খাটটা একদিকে হেলে, মনে বলছে যে আমরা এরকম গড়িয়ে পড়ে যাচ্ছি, এতটা একদিকে হেলে দিয়েছে, এতটা প্রবল শক্তি। আমরা তো থতমত খেয়ে নিচে দাঁড়িয়ে পড়ে আলো ফালো জ্বালিয়ে দিয়ে দেখছি যে কেউ নেই ঘরে, তাহলে এরকম কি করে হচ্ছে। হ্যাঁ, এরপরে তো আমরা আমাদের মতন আবার যে যার মতন শুয়ে পড়ি ভয়ের চোটে, আর কোনো উচ্চবাচ্যই করি না। কিন্তু এটা রিয়াদদা বলছে যে আমি এটা খেয়াল করি, যখনই আমি কিছু মানে ইন্টিমেট হওয়ার চেষ্টা করি সাবিদির, তখনই কিন্তু এই জিনিসগুলো ঘটে। তার আগে কিন্তু সব নর্মাল, মানে ওর আমি ধারে কাছে যাই না, ওকে যদি ঘুরতে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যদি ওর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করি তখনই এই প্রবলেমগুলো শুরু হয়েছে। তা এরপর তো একদিন বলছে রিয়াদদা বলছে যে আমি এরকম যে আমি এই ভয়ের চোটে বেশ কয়েকবার এরকম হয়েছে বলে সাবিদির কাছে যেতে ভয় পেতাম। এবার সাবিদি যখন নর্মাল হতো তখন তো স্বাভাবিক না, নতুন বিয়ে হয়েছে স্বামীর কাছে যেতে চাইবেই। তা বলছে বিশ্বাস করবে না, যখন ও নিজে আমাকে জাপটে ধরেছে, ঠিক মনে হলো আমাকে যেন পেটের জামা খিচড়ে কে যেন আমাকে পেছন থেকে এমন হাঁচকা টান মারলো, আমার মাথাটা গিয়ে সোজা দেয়ালে, মাথায় লাগলো বাড়ি, ফুলে ফুলে গেল আমার মাথাটা। তো বলছে, ও তখন বলছে সাবিদিকে বলছে তোমাকে হাত জোর করে বলছি তুমি ভাই আমার কাছে এসো না, যেমন আছো তেমন থাকো। হ্যাঁ, এই করতে করতে কিন্তু প্রায় 1.5 মাস কেটে যায়। এরপর একদিন রিয়াদদা অফিস থেকে যখন ফিরছে, ওদের বাড়ির কাছে একটা নতুন মানে ক্যাফেটেরিয়া টাইপের দোকান খুলেছিল, ঠিক আছে। ওই দোকানে ও তখন দেখে কি ওরা প্রায় খেতে যেত, ক্যাফেটেরিয়ার ওখানে প্রায় খেতে যেত। হ্যাঁ, তো এবার ও দেখছে যে সাবিদি ওই ক্যাফেটেরিয়ার পাশে বসে রয়েছে এবং কারুর সাথে উল্টো দিকে হাসাহাসি করছে। এবার রিয়াদদার না খুবই মনে হয় যে এ কি রে বাবা, হঠাৎ করে সাবি তো এখানে কাউকে চেনে না, তেমন ভাবে তো কারুর বন্ধু বান্ধবও হয়নি, কি ব্যাপার হলো, সাবি তাহলে এলো কি করে, ও তো আসে না, একা সচরাচর আমার সাথে ছাড়া বেরোয় না, তাহলে কার সাথে গল্প করছে।
এবং সাবিদির কাছে নিশ্চয়ই চাবি থাকবে, একটাই চাবি, রিয়াদ যেহেতু অফিস চলে গেছিল তো আর চাবি নিয়ে যায়নি। এবার এই করে সাবিদির কাছে গেছে, সাবিদি বলছে ও তো পেছন খুলে ছিল, দরজা খুলে সাবিদির পেছন দিক দিয়ে দেখছে যে ওর সামনে কেউ নেই, কিন্তু কফি মগ রাখা রয়েছে। ও হেসে হেসে কথা বলেই যাচ্ছে, যেন আমার সাথেই কথা বলছে। যখন আমি পেছনে গিয়ে দাঁড়িয়েছি ওকে তখন ও ডাকিনি, ঠিক তখন মনে হচ্ছে আমি যেন ওর সামনে বসে রয়েছি, আমি ওর সাথে কথাবার্তা বলছি, ঠিক আছে। এবার ও না যখন এরকম পিঠে হাত দিয়ে ওকে ডেকেছে, ও ঘাড় ঘোরাতেই সাবিদি বলছে যে সাবিদি একদম চমকে ওঠে। সাবিদি চমকে উঠে তখন বলছে কি তুমি এখানে কি করছো, তাহলে আমার সামনে কে? ও তো ভয়ে থতমত খেয়ে গেছে, এতটাই মানে ভয় পেয়ে গেছে, ও না রীতিমতো কাঁপতে শুরু করেছে। সাবিদি মানে কাকে দেখবে, ও সামনে একবার সামনের দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে। বলছে ও তখন বলছে কে আছে এখানে, তো কেউ নেই, তুমি কার সাথে কথা বলছো? বলছে না এই তো তুমি ছিলে, এই তো তুমি দাঁড়িয়ে আছো। বলছে আজব, আমি তো দাঁড়িয়েই আছি এখানে। বলছে না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। ওই তো কি বলছো? বলছে ও আসল না, তুমি কি বলছো তোমরা, আমি বুঝতে পারছি না। এই করতে করতে সাবিদি না অজ্ঞান হয়ে যায় ওই ক্যাফেটেরিয়ার মধ্যে। এবার যথারীতি লোক ওখানে ক্যাফেটেরিয়ায় যে মালিক ছিল সেও ছুটে আসে, আশেপাশের লোকজন এসে জল ফল করে কিছুটা সুস্থ করার পর সাবিদিকে নিয়ে চলে যায়। হ্যাঁ, ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে যাওয়ার পর সাবিদির মানে যখন উঠে বসে তখন ও ভয়ে মানে বলছে এটা তুমি কে, আমাকে চিমটি কাটো, আমি ঠিক আছি কিনা, তুমি কে? মানে ওর স্বামীকে আর মানে রিয়াদাকে আর ও বিশ্বাস করতে পারছে না চোখের সামনে দেখার পর, মানে কে সত্যি কে মিথ্যে সেটা আর বুঝতে পারছে না। এবার ও তখন বলে যে তুমি শান্ত হও, কালকে তোমাকে এক পীর বাবার কাছে নিয়ে যাব, সেখানে ঝাড়িয়ে দিলে, তুমি হয়তো ভয় পেয়েছো ওই কারণে নতুন এখানে। বলছে না ওটা তুমি ছিলে, তুমি তো আমাকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসলে, ফিরে এসে আমাকে বললে যে তুমি শাড়ি পরে রেডি হয়ে নাও, আমরা একটু বিকেল বেলা একটু ক্যাফেটেরিয়াতে বসবো, খাবো দাবো, চলে আসবো। তা আমি তো সেই কারণেই গেলাম। বলছে তাহলে চলো, সিসিটিভি ক্যামেরা তো রয়েছে, সিসিটিভি ক্যামেরায় চেক করো। তো ওরা গিয়ে চেক করে দেখছে যে যখন সাবিদি ঢুকছে, সাবিদি কারুর হাতটা ধরে রয়েছে এরকম ভাবে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু তার সাবিদির পাশে যে রয়েছে সে হচ্ছে একদম কালো ছায়ার মতো একটা বলের মতন এরকম কালো ধোঁয়া। তা এবার ওরা দেখে তো অবাক হয়ে গেছে, কিন্তু ওই কালো ধোঁয়া কিন্তু আর কোথাও দেখা যায়নি, শুধু ঢোকার সময় দেখা গেছে। যখন ঢুকে বসেছে, ও যখন করছে চেয়ারটাকে করেছে, কিচ্ছু দেখা যায়নি তারপরে। এবার রিয়াদা বলছে যে আমি তোমার মা বাবাকে জানাচ্ছি, আমার মা বাবাকে জানাচ্ছি। তো এবার ও না কিছু কিছু সময় ওরকম মানে দেখতে পায়, এবার বাকি সময়টা নর্মালি থাকছে। তা এবার ও তখন বলছে না না জানানোর দরকার নেই, ওনারা অত দূরে রয়েছেন, কি দরকার জানানোর, এ তো তেমন কিছু হচ্ছে না, হয়তো আমার ভুল হয়েছে, হ্যালোসিনেশন হয়ে গেছে হয়তো, এইসব ভেবে ও করে। তা এবার একদিন বলছে না, এবার সেই দিন রাত্রির বেলা ও শুয়েছে, বুঝলে তো, ওরা দুজন শুয়েছে। হঠাৎ করে যে একটা শারীরিক মিলনের পর যে সুখটা হয়, সেই সুখের যে আওয়াজটা বেরোয়, সেই আওয়াজটা পাওয়ার পর না ও ধর্মর করে উঠে বসে। হ্যাঁ, রিয়াদা ধর্মর করে উঠে বসে দেখছে সাবি কিন্তু একদম অবিন্যস্ত অবস্থায় একদম পুরো এনজয় করছে জিনিসটা। তো ও তো অবাক হয়ে যায়, এবং ও না ফট করে লাইটটা জ্বালিয়ে দিয়ে ওকে ডাকতে থাকে। ও তখন বলে এই কি লাইট জ্বালিয়ে দিলে কেন, এই তো তুমি মানে এইভাবে তুমি কেন লাইট জ্বালিয়ে দিচ্ছ, বুঝতেই পারছো কি অবস্থা, এরকম একটা খারাপ সিচুয়েশনে তুমি কেন লাইট জ্বালিয়ে দিলে? বলছে আমি ছিলামই না, আমি পাশে বসে ঘুমাচ্ছিলাম। এবার সাবিতি বলছে তাহলে আমাকে এতক্ষণ কি হচ্ছিল আমার সাথে এটা কি হচ্ছিল? ও তখন তো ভয়ে কাঁদতে বলে ঠিক আছে দেখছি আমি। পরের দিনই একটা পীর বাবার কাছে নিয়ে যায়। পীর বাবার কাছে নিয়ে যেতেই পীর বাবা বলে যে এ আমার দ্বারা কর্ম না, ঠিক আছে, তুমি একটা কাজ করো, অন্য কোনো বড় কারুর কাছে নিয়ে যাও। এবার যখন পীর বাবা বলছে আমি একটা জল দিলাম, এই জলটা বারবার খাওয়াতে থাকো, খাওয়াতে তোমার ওই জলটা তো খাওয়াতে থাকো, কিছুটা ঠিক হবে। তা ওই জলটা খাওয়াতে থাকে, কিন্তু কোনো কাজই করে না। যেদিন ওই পীর বাবার কাছ থেকে ফিরে আসার পর কিন্তু আরো উন্মত্ত অবস্থায় মানে পাগলামো করতে থাকে, মানে সবসময় চাই একটা ব্যাপার, মানে সবসময় একটা শারীরিক চাহিদা ওর মধ্যে ফিল হচ্ছে, সারাক্ষণ মনে হচ্ছে মানে দিলে ভালো হয় এরকম।
তা এরপরে সাবিদি তখন যখনই এরকম হয় ও তখন ওই জলটা খাওয়ায় কিছুটা নিস্তেজ হয়ে যায়। কিছুক্ষণ বাদে সাবিদি হঠাৎ করে যখন ওই জলটা খাওয়ার পর উঠে বসে, ও তখন ছেলেদের গলায় বলতে থাকে, তুই কি ভাবলি এইসব জল ফল খাইয়ে কি আমাকে ছাড়বি সাবির কাছ থেকে? আমি কিন্তু সাবিকে ছাড়বো না। তুই যা ভাবছিস আমি কিন্তু তা কিন্তু করবো না। তুই এক কাজ কর, তুই আর আমার সাবির মাঝখান থেকে সরে যা, তাহলে সাবিকে আমি ভালো রাখবো, সাবি আমার কাছে খুব ভালো থাকবে। দেখছিস না তোর কাছ থেকে আমি সাবি কতটা ভালো থাকে, হাসি খুশি থাকে। এই বলতে থাকে, এই গলার আওয়াজটা বলতে থাকে, তুই যতই দেখা না কেন সাবিকে আমার কাছ থেকে কিছুতেই ছাড়াতে পারবি না। এরপরে এই বেগতিক দেখে ও তখন কি করে, সাবির মা বাবাকে জানায় ফোন করে। জানানোর পর সাবির বাবা মা বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে নিয়ে আসো, এখানে আমাদের যে নামজাদা মানে পীর বাবা রয়েছে নামি, তাকে আমরা দেখাবো। তা সে তো কিছুতেই, সাবিদি গাড়ি তো বুক করা হলো সেই রাত্রির বেলাতেই, সাবিদি তো কিছুতেই আর গাড়িতে উঠবে না, খালি বলে যাচ্ছে যে তুই তাহলে আমাকে সাবির কাছ থেকে আলাদা করবি বলে ঠিক করেছিস, দেখি তুই নিয়ে চ কোথায় যেতে চাস। হ্যাঁ, তখন বলছে, তারপরে কিছুক্ষণ বাদে বলছে, না আমি যাব না, তুই আমাকে কি করে নিয়ে যাবি দেখি। এইসব পাগলামও শুরু করে দিয়েছে, কখনো যাবো বলছে, কখনো যাবো না বলছে, এরকম। তা সে তো কোনো রকমে 3-4 জনে আরো আশেপাশের লোকজনও এরকম দেখেছে বলে আশেপাশের লোকজনকে ডেকে 3-4 জন মিলে গাড়িতে বন্দি করে ওকে তো মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে ওর যে মসজিদটা আছে ওই মসজিদে এসছে কি খাবার এসে গেছে, বাবাকে বল দিয়ে দেবে খাবার, বাবাকে বল বের করে দেবে। ঠিক আছে আমি দিচ্ছি। তা এরপরে রিয়াদদা তো নিয়ে যাই, ওখানে গিয়ে একটা মসজিদের সামনে বলছে আমি যাব না, সে চুল ছিঁড়ছে, ওকে মারছে, মানে রিয়াদদাকে ইয়ে করছে, কখনো ড্রাইভারের গলা টিপতে যাচ্ছে। যখন এরকম হচ্ছে তখন আবার ওর শ্বশুর শাশুড়িকে ফোন করে বলে, তুমি একটা কাজ করো, এরপর তুমি আমার এখানে না নিয়ে এসে একবারে তুমি ইয়েতে নিয়ে চলে আসো মসজিদে, আমরাও পৌঁছাচ্ছি ওখানে। এবার মসজিদে নিয়ে যাওয়া হয়, মসজিদে নিয়ে গিয়ে তো ওকে বলা হলো যে ওকে তো ঢোকানো যাবেই না, সাবিকে ওখানে বসানো হয়েছে ওকে, সে তো কিছুতেই বসবে না, ছেলেদের গলায় বলে যাচ্ছে আমাকে তাড়ানোর ব্যবস্থা, দেখি কি আমাকে আলাদা করতে পারে সাবির থেকে। সে তো প্রথমে যে এলো তাকে তো এমন এক ধাক্কা দিল, সে কি একটা করতে গেল, মন্ত্রপুত্র কিছু একটা দিতে গেল, সেকে এমন ধাক্কা দিল সে বলল ছিটকে পড়ে গেল দূরে। সে তো ওপরে গিয়ে আরো ওপরের যারা রয়েছে, ওর ওপরে যারা গুরু রয়েছে সেই পীর বাবাদের ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর এবার যখন ডেকে নিয়ে আসছে তার আগে বলে দিই, রিয়াদ তখন বলছে এগুলো কি করছো, তখন ঝাঁকাচ্ছে, আর নিজেকে না কন্ট্রোল করতে পারছে না রিয়াদদা। হ্যাঁ বলছে, রিয়াদদা বলছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর সামনে গিয়ে বলছে, আমার সাবিকে ছাড়বি, কি হয়েছে আমার সাবিকে নিয়ে তুই কি এমন করছিস। হ্যাঁ এই বলে না, বিশ্বাস করবে না, যেই আমি ওকে ঝাঁকিয়েছি ও ঠিক আমার দিকে এরকম চোখ তুলে তাকিয়ে গলাটা এরকম করে তুলে আমাকে এরকম ভাবে এক হাতে ধরে, আমার পাটা মাটিতে নেই আর তখন ও শূন্যে ভাসছে, এরকম করে ধরে রয়েছে। আমি তখন একটা মন্ত্র বলছে, ও কিছুতেই ছাড়বে না। এরপর যখন পীর বাবা এসে এরকম দেখছে বলছে, বিশ্বাস করবে না, ও তো পাতলা মানুষ, আমার তো মোটা সোটা শরীর, যে একটা ছেলে শরীরের ওজন তো অনেকটা বেশি হয় তাই না, একটা ছেলের ওজন তো অনেকটা বেশি। তার ফলে বলছে পীর বাবা একটা জিনিস ছুঁতেই, আমাদের দিকে একটা পবিত্র জিনিস ছুঁতেই কি হয়, যে দরজাটা একটু দিয়ে দে না বাবা, তোর ছুঁতে ও কি করে, বলছে তুই আমার দিকে ছুড়লো, বললো এরকম তো গলাটা ধরে এরকম ঝুলেছিল, ও ঠিক ঘুরে এরকম ঘুরে ওই পীর বাবার দিকে, আরো যে দুটো পীর বাবা ছিল ওর দিকে ওকে ছুড়ে দেয়। বলছে আমরা 3 জনেই সপাটে মাটিতে পড়ে যায়। বলছে তখন ওকে বলছে কিছুটা ওই ওদের যা সব মন্ত্রপন্ত্র আছে, আয়াতুল কুরসি আমি জানি না ঠিক এই ইয়েগুলো, আমাকে যদিও বলেছিল আমি ভুলে গেছি, লেখাও নেই আমার কাছে।
তো ওই জিনিসগুলো আর কি বলতে থাকে। তো তখন কিছুটা ও ঝিমিয়ে যায়। ঝিমিয়ে যাওয়ার পর পীর বাবা বলে, তুই কে, তুই কে সেটা আমাকে বল। তখন ও বলছে যে আমি তুই ওকে কি করতে ধরেছিস। তখন তো প্রথমে মুখ খুলছিল না, তারপরে বেশ কয়েক ঘন্টা বাদে মুখটা খোলার পর বলে, আমি ওকে দেখে পছন্দ করি, ও আমার বউ। তা ও বলে, তুই কোথা থেকে দেখে পছন্দ করলি। ও তখন বলে যে আমি হচ্ছে ও যে পার্কে গেছিল সেই পার্কের গাছের তলায় আমি থাকি, সেই গাছে আমি থাকি। তা বলছে, ধরেছিস কেন। বলে, আমি সাবরিনকে আমার খুব ভালো লেগে গেছে, তাই আমি ওকে ধরেছি, ওকে আমি বিয়ে করব। তা বলছে, তুই এই অবস্থায় তুই প্রেত হয়ে কি করে ধরবি। তখন বলছে যে তাহলে তুই একটা বল, তুই তো মরে গেলি কিভাবে। ও তখন বলছে, আমি হচ্ছে ব্রাহ্মণ ঘরের ছেলে, আমার বাড়িতেও পুজো হয়, আমার বাড়িতে মানে বড় করে পুজো হয়, আমি নিজে পুজো আশ্রা করি, কিন্তু কোনো একটা গন্ডগোলে বহুকাল আগে, মানে ধরো 1960-70 সাল নাগাদ, 60 এবং 70-এর মাঝামাঝি আর কি, ওই টাইমে ওর বন্ধুরা ওকে মার্ডার করে ওই গাছের নিচে ফেলে দিয়ে যায়। তারপর থেকেই নাকি ওই গাছটা হয়েছে, পরবর্তীকালে পার্ক হয়। ও কিছু ডিস্টার্ব করে না, বলে আমি আসে অনেকে বসে, কিন্তু আমি কাউকে ডিস্টার্ব করি না, কিন্তু সাবরিনকে দেখে আমার ভালো লেগে যায়, ওকে আমি ছাড়বো না। ও যদি তোরা যদি আমাকে ওর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করিস, তাহলে কিন্তু আমি ওকে নিয়ে চলে যাব, ওকে আমি বাঁচতে দেব না। একটা কাজ কর, বরঞ্চ ওর হাজবেন্ডকে বল আমাদের দুজনের মাঝখান থেকে চলে যেতে। ও যদি না থাকে তাহলে কিন্তু আমি কোনো সাবরিনের ক্ষতি করব না। ও যদি বারবার সাবরিনকে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে বা করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি ওকে মেরে ফেলতে পারবো। তখন পীর বাবা বলছে যে তাহলে তুই কিভাবে মুক্ত হবি। বলছে, ওকে সাবরিনকে থাকলেই আমি মুক্ত, আমি কোনোভাবে মুক্ত হতে চাই না। তা এবার ও তখন বলছে যে তো কোনোভাবেই সম্ভব না। রিয়াদকে বলছে যে এ কোনোভাবেই সম্ভব না, একে ছাড়ানো। তুমি এক কাজ করো, তুমি আলাদা থাকো, আলাদা থাকতে আলাদাই থাকো, কারণ ও তো ছাড়বে না। কিছু কিছু এন্টিটি আছে যারা মানে কোনোভাবেই ছাড়তে চায় না, এবং ওর সেই এন্টিটিটাই ধরেছে যে প্রচন্ড, এবং এত বছর আগের যেহেতু সে এখন প্রচন্ড শক্তিশালী, যার জন্য আমরাও এটাতে ব্যর্থ হয়েছি। তা এরপরে তো রিয়াদের বাড়ি চলে যায়, ওর মা বাবাকে নিয়ে ও চলে যায়। তখন কিন্তু বাড়িতে কিন্তু স্বাভাবিক, যখন ও স্বাভাবিক থাকে, রিয়াদকে ফোন করে কান্নাকাটি করে, বলে যে তুমি এতদিন হয়ে গেছে আমাকে নিতে আসছো না কেন, কিছু করছো না কেন, এইসব বলতে থাকে। তা রিয়াদ বলে, ঠিক আছে আমি আনতে যাব তোমাকে, আমি একটা জিনিসের খোঁজ করছি। ও তলে তলে খোঁজ করতে থাকে হচ্ছে তান্ত্রিকের, যেহেতু মানে যারা এইসব কাজ করে, যেহেতু ও ব্রাহ্মণ পরিবারের ছেলে, সেহেতু মুসলমান যেহেতু কিছু হেল্প করতে পারলো না বলে ওকে, সেহেতু ও তান্ত্রিকের খোঁজ করতে থাকে। এবার ওকে তো বলে যে একদিন ও খুব কাঁদছে, তখন বলছে আমি এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছি, ওই তান্ত্রিকই তোমাকে সারাবে বলেছে, তুমি খুব তাড়াতাড়ি আমি আর তুমি একসাথে থাকতে পারবো। তা এরপরে রিয়াদ তো যেদিন যায় আর কি, রিয়াদ যেদিন ওই তান্ত্রিকের কাছে যায়, সবটা শুনে বলে, না আমার পক্ষে সম্ভব না, আমার যে গুরুদেব আছে আমি তোমাকে তার কাছে পাঠাচ্ছি, তুমি কালকে সকালবেলা ওনার কাছে যাবে, গিয়ে সমস্তটা খুলে বললেই উনি ব্যবস্থাটা করবেন, বা তোমার সাথে যাবেন, বা ওকে আনতে বলবেন। এবার রিয়াদ তো এই কথা শুনে চলে আসে বাড়িতে চলে আসার পর তখন রিয়াদা বলছে রাত্রির বেলা আমি শুয়েছি, রাত্রির বেলা শোয়ার পর বলছে কি যে হঠাৎ করে আমার একটা কিরকম যেন বুকের ওপর চাপ অনুভূত হচ্ছে, হ্যাঁ প্রচন্ড প্রবল চাপ অনুভূত হচ্ছে আর প্রবল ঘাম হচ্ছে। এই করে না আমি উঠে বসতে যাবই আর কি, চোখটা খুলেছি, ঠিক আমার মুখের ওপর দেখছি একটা রক্ত মাখা মুখ, চোখ বলে কিছু নেই, হ্যাঁ কিরকম মানে ঠোঁট বোঝা যাচ্ছে না, ওই মুখটা আমার এরকম করছে, হ্যাঁ মুখের ওপর রয়েছে। ওই দেখে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই, এবং আমার মা বাবা আসার পর আমাকে জ্ঞান ফেরায়, আমি সমস্ত কথা বলি, এবং
পরের দিন কিন্তু আমি যখন একটু সুস্থ বোধ করি তখন কিন্তু আমি ওই তান্ত্রিকের যে গুরুদেব আছে ওনার কাছে যাই, গিয়ে সমস্ত কথা বলি। উনি ঠিক করেন যে 2 দিন বাদে একটা কোনো আমাবস্যা ছিল, সেই আমাবস্যায় ও সাবরিনদের বাড়ি যাবে, গিয়ে ঠিক হবে। কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন কথাটা হলো ঠিক তার পরের দিন সাবরিনকে খাটের ওপর মরে পড়ে অবস্থায় দেখা যায়। এবার ওর কি মনে হয়েছে, হয় না যে একটা স্বামী স্ত্রীর মধ্যে হলে কারুর কিছু হলে খুব উথাল পাতাল হয় মনের মধ্যে। এবার ও তো কলকাতা ও মুর্শিদাবাদে, ও কি করেছে সেই দিনই কিছু না ভেবেই ও বাই কারে মানে গাড়ি ভাড়া করেই ও তখন মুর্শিদাবাদের দিকে রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর খুব অস্বস্তি হচ্ছে, যেন খুব খারাপ লাগছে, কিছু একটা চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে খালি। তা ও যত এগোতে থাকে, এবার দেখছে যে যত গ্রামের ভিতর এগোচ্ছে তত দেখছে লোকজন জড়ো হয়ে গেছে, যা হয় আর কি, একজন মারা গেলে গ্রামের সেখানে যাচ্ছে। এবার রিয়াদ কিছুটা গিয়ে গাড়ি আটকে গেছে, বলছে আর যা যাবে না, লোকে এত ভিড় করে রয়েছে। এবার রিয়াদ তো যাচ্ছে, এবার রিয়াদকে যারাই দেখছে তারাই অবাক হয়ে যে কি বলবে, থতমতকে না মুখ নিচু করে সরে যাচ্ছে। এবার ও যত ওর সাবরিনের বাড়ির দিকে যাচ্ছে তত দেখছে, যত বাড়ির দিকে এগিয়েছে তত ভিড়টা বাড়ছে। এবার ওই ভিড়ের মধ্যে সাবরিনের মায়ের কান্নার আওয়াজ পেয়ে ও দৌড় লাগিয়ে গিয়ে দেখে খাটের ওপর ঘাড় মটকানো অবস্থায় সাবরিন মরে পড়ে রয়েছে। তা বললো যে আমি যে বলেছিলাম যে ওই গুরুদেবের কাছে গিয়ে এই ঘটনাটা, সমস্ত ঘটনাটা বলেছিল যে এমন কিছু এন্টিটি থাকে যারা এতটাই শক্তিশালী হয়ে যায়, নেব বললে তো নিয়েই যায়। সেখানে অন্য হয়তো কিছু চেষ্টা করলে হয়তো আমি হয়তো কিছু করতে পারতাম, সেই গুরুদেবটি বলেছিলেন, কিন্তু সেই চেষ্টাটা ও করতে দিল না, ওকে নিয়েই, সাবরিনকে নিয়ে তবেই গেল। তা এই হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। তো কালকে যেহেতু আমি এসছি বাড়িতে, তো একটু অগোছালো ব্যাপার, যেহেতু 2 মাস আমার বর বেশ ব্যাচেলার লাইফ লিড করে নিয়েছে, তা ঘরের অবস্থা বুঝতেই পারছো। তো আজকে আমি এই 2টো গল্প বলেই শেষ করছি। অবশ্যই আমি সামনের শনিবার আরো তোমাদের বেশ কিছু ভয়ের গল্প আমি বলবো, কিছুটা বলবো নিজের মানে যেটা আমি প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে এক্সপিরিয়েন্স করেছি, তার 1-2টো ঘটনা আমি বলবো এবং বেশ ভয়ের, ঠিক আছে? তার সাথে আরো কিছু গল্প বলবো। তো এখানেই আমি আজকে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো বন্ধুরা। আমাদের ভেতরের আগুনটা যেন না নিভে যায়, হোক প্রতিবাদ। নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.